কোর্ট যে সুমোটো নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছেন। এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সবথেকে আগে কৃতজ্ঞ আমাদের ম্যাম, যে করুণা নন্দী আমাদের হয়ে লড়ছেন, ওনাকে জানাবো। এবং আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। সুবিচারের দাবিতে লড়াই কিন্তু চলবে। পরিবার একেবারে শুরুর দিন থেকে এই কথা বলছে। আমি সৌভিক মজুমদারের কাছে যাব। সৌভিক, একাধিক অসঙ্গতির কথা কিন্তু বলা হচ্ছিল। প্রথমত কলকাতা পুলিশের ভূমিকায় অসঙ্গতি রয়েছে, যেভাবে তাদেরকে দীর্ঘ সূত্রিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পরিবার, সেই প্রসঙ্গ বারবার তুলেছে। এমনকি অতি সম্প্রতি পরিবার তারা কিন্তু দিল্লি গিয়েছিলেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে, কারণ সিবিআই আইও সীমা পাহুজার ভূমিকা নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। মূলত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি এবার যে মামলার শুনানি হতে চলেছে, তিনি যা শুনতে চলেছেন, এর পরবর্তী ডেভেলপমেন্ট কি হতে পারে? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে পরিবারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে তারা চান এই মামলাতে আরও ফার্দার ইনভেস্টিগেশন হোক, আরও ডিটেল ইনভেস্টিগেশন হোক। এই আবেদন নিয়ে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং তারা বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট সিবিআই এর ওপর আস্থা রেখেছিলেন মাননীয় প্রধান বিচারপতি, কিন্তু তারা বলছেন তারা এই মামলার শুরু থেকে চেয়েছিলেন যে এমন কোনো সংস্থাকে এই মামলার ভার দেওয়া হোক যারা কিন্তু প্রকৃত অর্থে এই গোটা মামলাটার কোথায় কোথায় গিয়ে অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় কারা কারা প্রকৃত দোষী এবং কারা কারা প্রকৃত অভিযুক্ত, সেই ব্যক্তিদের খুঁজে বার করা হোক। সেই প্রশ্ন নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন এবং তারা বারবার কলকাতা হাইকোর্ট থেকে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একই কথা বলেছেন। কিন্তু পরিবারের বক্তব্য হলো তারা এই মামলার ক্ষেত্রে কোথাও বলেননি যে এই মামলার ভার সিবিআইকে দেওয়া হোক। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেছিলেন যে সিবিআই হচ্ছে উপযুক্ত সংস্থা। ফলত পরিবারের তরফ থেকেও সেই নির্দেশকে মান্যতা দিয়ে তারা সিবিআই এর উপর আস্থা রেখেছিলেন। কিন্তু পরিবারের পাশাপাশি বক্তব্য হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে শুরুর দিন থেকে সিবিআই এর ভূমিকা ঘিরে একাধিক তারা অসঙ্গতি দেখতে পেয়েছেন। সেই অসঙ্গতি নিয়ে তারা বিভিন্ন আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কিন্তু সেই সমস্ত জায়গাতে বারবার বলার পরেও কার্যত সিবিআই এর তরফ থেকে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কোনো রকম সন্তোষজনক উত্তর তারা পাননি। এই মর্মে তারা কিন্তু তাদের যে মত ছিল সেই মত ব্যক্ত করেছেন এবং তারা যখন কলকাতা হাইকোর্টে এসেছিলেন সেখানেও মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই কথাই বলেছিলেন যে তারা এই মামলার ক্ষেত্রে একটা উপযুক্ত ইনভেস্টিগেশন হোক, তেমনটাই তারা চান। কিন্তু সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তোমার মনে থাকবে, তিনি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে এই মামলা দুটো হায়ার ফোরামে বিচারাধীন রয়েছে। প্রথমত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে। ফলত যেখানে দুটি হায়ার ফোরামে এই মামলা বিচারাধীন রয়েছে সেখানে একজন একক বিচারপতির পক্ষে বা সিঙ্গেল বেঞ্চের পক্ষে এই মামলা গ্রহণ করা কতটা উপযুক্ত হবে সেই বিষয়ে তিনি সন্দিহান ছিলেন। ফলত তিনি কিন্তু বলেছিলেন যে পরিবারকে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে আসতে হবে যে এই মামলা আদৌ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি শুনতে পারেন কিনা। এবং তারপরেই আমরা দেখলাম যে পরিবারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা এই মর্মে আবেদন দাখিল করলেন যে এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠানো হোক, যাতে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা শুনতে পারেন। এবং তারপরে আমরা দেখলাম সেই যে আবেদন করা হয়েছিল সেখানে তার প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে এখানে এমন কিছু শব্দ বা বাক্য লেখা রয়েছে যেই বাক্য দিয়ে কিন্তু বিতর্ক তৈরি হতে পারে এবং যারা অভিযুক্ত রয়েছেন তারা সাহায্য পেতে পারেন। ফলত সেই আবেদনপত্র প্রত্যাহার করে নতুন করে আবেদন দাখিল করার তিনি পরামর্শ দেন এবং পরিবারের তরফ থেকে আবারও কিন্তু সেই পুরনো আবেদনপত্র প্রত্যাহার করা হয় এবং নতুন করে আবেদনপত্র দাখিল করা হয়। এবং যার প্রেক্ষিতে আজকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি জানো যে আজকে কলকাতায় আজকে সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি হয় সেই সময় কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। তিনি আজকে শপথ গ্রহণ করেছেন এবং তিনিও এই বেঞ্চে উপস্থিত ছিলেন। ফলত সেই বেঞ্চের তরফ থেকেই নির্দেশ দিয়ে বলা হয়েছে যে এখন থেকে কলকাতা হাইকোর্ট পরিবারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন তারা শুনতে পারবেন এবং সেই আবেদনকে ঘিরে তারা যা প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার সেই নির্দেশ তারা দিতে পারবেন।
তোমার মনে থাকবে যে এই মামলাতে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই মামলার ক্ষেত্রে একেবারে উপযুক্তভাবে যে ইনভেস্টিগেশন হওয়া দরকার ছিল সেখানে সেটা করা হয়নি। পুলিশের ভূমিকা তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন, সেগুলো তারা খতিয়ে দেখেনি, সিবিআই যেগুলো খতিয়ে দেখেনি। এবং এই মামলার ক্ষেত্রে একাধিক আরও অন্যান্য ব্যক্তি ছিল যেই ব্যক্তিদের বিরুদ্ধে পরিবার অভিযোগ করেছিলেন, সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, এই ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হয়নি। এই ধরনের একাধিক অভিযোগ করা হয়েছিল। পরিবারের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছিল যে একাধিক গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশনের পয়েন্ট রয়েছে, যেই ইনভেস্টিগেশনগুলোকে ঘিরে পরিবার কার্যত অন্ধকারে, পরিবারকে বলা হয়নি, ফলত সে বিষয়েও সিবিআই এর তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাদের আরও অভিযোগ ছিল যে এতদিন কেটে যাওয়ার পরও এখনও তারা মেয়ের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত হাতে পাননি। ফলে এই সমস্ত অভিযোগ কিন্তু তারা করেছিলেন এবং তার প্রেক্ষিতে তারা চেয়েছিলেন যে এই মামলা, অর্থাৎ তারা নতুন করে যে আবেদন করেছেন সেই আবেদন কলকাতা হাইকোর্টে শুনানি হোক, এবং সেই মর্মেই সুপ্রিম কোর্ট কিন্তু পরিবারের আবেদনকে মান্যতা দিয়েছেন। এবং এখন থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। কুসুমিতা, একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো।